জি 24 ঘন্টা জ্যাকল ওয়ার্ল্ড স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। পুরুষদের ভেলকিবাজির দিন শেষ, এখন থেকেই সাবধান হওয়ার সময়। এতদিনের অর্ধেক আকাশের গল্প শেষ হতে চলেছে। এই পৃথিবীর শাসনভার হয়তো পুরোপুরি চলে যেতে পারে মহিলাদের হাতে। পাড়ার মোড়লরা আর বড় সাহস পাবে না হাতে চুড়ি পরে বসে নেই বা ওই মেয়েদের মতো কাঁদছে দেখো টাইপের মন্তব্য বলা। নতুন পৃথিবীর দখল নেবে শুধুমাত্র মেয়েরাই। আর এটা কোনো গল্পকথা নয়, এ হলো বিজ্ঞানের চরম পরিণতি। শুরুতেই সমাজ ছিল মাতৃতান্ত্রিক, খেলা ঘুরিয়েছে পুরুষতন্ত্র, আর সে খেলাও ঘুরতে চলেছে এবার। বিহার ভোটে আজকে প্রমাণ হয়ে গেল এবার থেকে দেশের রাজনীতিতেও মহিলারাই নির্ণায়ক শক্তি। নির্ণায়ক শক্তিতে মহিলারাই গোটা বিশ্বে থাকবে এগিয়ে। বিজ্ঞান আর রাজনীতির মহিলাতন্ত্রের ভবিষ্যৎবাণী আজ স্পেশাল 24-এ। আর শুরুতে বিহার দিয়ে আসা যাক, যেখানে এই 10,000ই বাজি খেলা ঘুরিয়ে দিয়েছে। নীতিশেই আস্থা রেখেছেন বিহারের জীবিকা দিদিরা। এবারও মহিলা ভোটে বাজিমাত এনডিএর। চিরাগ জ্বালিয়ে বিহারের রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠলেন রামবিলাস পুত্র। চলতি বছরে 31শে অক্টোবর পাটনায় নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে এনডিএ। সেই অনুষ্ঠানে একটিও কথা বলেননি নীতিশ কুমার। বিরোধীরা খোঁচা দিয়ে বলেছিলেন, বলেননি নয়, তাকে বলতেই দেওয়া হয়নি। কিন্তু বেশি কথা না বলেও নীতিশ যে কাজটা শুরু করে দিয়েছিলেন তা হলো মহিলা ভোট এবারও নিজের দিকে টেনে নেওয়া। রাজ্যের মদ নিষিদ্ধ করার পর থেকেই যাদের বড় অংশ জেডিইউ এর সমর্থক, শুক্রবার সকালে ভোট মেশিন খোলার পর দেখা গেল ফের নীতিশেই আস্থা রাখছেন বিহারের মহিলারা। বিহারের স্বনির্ভর গোষ্ঠীগুলির নেত্রীরা জীবিকা দিদি নামে পরিচিত। ভোটের আগেই রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার। রাজ্যের 1.5 কোটিরও বেশি মহিলাকে ব্যবসা শুরুর জন্য অর্থ সাহায্য করা হয়। প্রত্যেকের অ্যাকাউন্টে এককালীন 10,000 টাকা করে পাঠায় রাজ্য সরকার। এখানেই শেষ নয়, ক্ষমতায় ফিরলে রাজ্যের অন্য মহিলাদেরও এককালীন 10,000 টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন নীতিশ। এতেই নীতিশ তথা এনডিএর বাজিমাত বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। 70%-রও বেশি মহিলা এবার বিহারের নির্বাচনে তাদের রায় দিয়েছেন। 70%-রও বেশি মহিলার রায় বিহারের যা ইকুয়েশন, সেই ইকুয়েশনে একটা বড় ফ্যাক্টর হয়েছে। এনডিএর পক্ষে যাওয়ার পেছনে মহিলাদের এই ভোটিং পার্সেন্টেজ টার্ন আউট, সেটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। ভোট পণ্ডিতদের একাংশ এও বলছেন, নীতিশের এই 10,000ই বাজি কাজে দিয়েছে সংখ্যালঘু মহিলাদের একাংশের সমর্থন আদায়ের ক্ষেত্রেও। বিহারে যেভাবে মুসলিম ডমিনেটেড সিটগুলিতে জেডিইউ মানে নীতিশের দল এবং চিরাগ পাসওয়ানের দল এলজেপি জিতেছে, তাতে এটা পরিষ্কার যে কংগ্রেস বা আরজেডি এতদিন মুসলিম মহিলাদের মধ্যে যে সমর্থন পেতেন সেটাতেও ধস নামানো গিয়েছে। অর্থাৎ নীতিশ ধস নামাতে পেরেছেন ওই 10,000 টাকার প্রতিশ্রুতি দিয়ে। মহিলাদের পাশাপাশি বিহারে এনডিএর বড় জয়ের আরেকটি ফ্যাক্টর অবশ্যই চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি। গত বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হলেও একাধিক আসনে জেডিইউ এর ভোট কেটেছিল রামবিলাস পাসওয়ানের দল। 5 বছর পর খেলা ঘোরালেন চিরাগ। তার নেতৃত্বেই এবারের নির্বাচনে ভালো ফলাফল করল লোক জনশক্তি পার্টি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এই বিহারে 70%-এর বেশি ভোট পড়েছিল কিন্তু মহিলাদের, আর এই ফ্যাক্টরটাই জিতিয়ে দিয়েছে এনডিএ শিবিরকে। অন্তত রাজনৈতিক বিশ্লেষকদের তো তাই ব্যাখ্যা। কি বলছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বজিৎ দাস, শুনুন। 70% যে ভোট পড়েছে, পুরো ভোটটাই কিন্তু ভাবা হচ্ছে এনডিএ শিবিরে গেছে। কারণ চিরকালই নীতিশ কুমার মহিলাদের কাছে জনপ্রিয়। কেন জনপ্রিয়? তার কারণ ধারাবাহিকভাবে মহিলাদের জন্য ভেবেছেন নীতিশ কুমার, সুশাসন এনেছেন। 2007 সালে তিনি মহিলাদের সাইকেল দিলেন নির্বাচনের আগে। 2016 সালে তিনি একেবারে মহিলারা যেটা চাইছিলেন অ্যালকোহল বন্ধ করলেন। আর এবারে 2025-এ
তিনি 10,000 টাকা করে মহিলাদের দিলেন। এই যে ডোল রাজনীতি, মহিলাদের পাশে দাঁড়ানো, মহিলাদের ব্যবসা করতে দিচ্ছেন, এর সুফল কিন্তু ব্যালট বক্সে পড়ছে। অর্থাৎ মহিলারা একটা সময় জঙ্গল রাজে লালুর সময়ে বাইরে বেরোতে পারতো না, এখন বাইরে বেরোতে পারছে। অর্থাৎ মহিলাদের যা যা চাহিদা ধারাবাহিকভাবে সেই চাহিদা পূরণ করছেন এবং তাদেরকে মূল স্রোতে নিয়ে আসছেন, তাদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করছেন, সামাজিকভাবে ক্ষমতায়ন করছেন। এই কারণে মহিলা সেন্ট্রিক ভোটটা বেশি পড়ছে। আর মহিলা ভোট বেশি পড়লে স্বাভাবিকভাবেই নীতিশ কুমার এবং এনডিএ তারা লাভবান হয়েছে। 2014 সাল থেকেই দেশের রাজনীতিতে একটা হাওয়া শুরু হয়ে গেছে, মহিলা ভোটার। ভোটে মহিলা ভোটারদের জন্য শুরু হয় গুচ্ছ গুচ্ছ প্রকল্প। আর এখন প্রায় 50% ভোটারই তো প্রায় মহিলা। মহিলারাই যে কোনো ভোটে এখন নির্ণায়ক শক্তি। 1962 সালের পর থেকে ধীরে ধীরে লিঙ্গ বৈষম্য মুছে যাওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, আজ আমরা কিন্তু সফল। আর এই সাফল্যেই দেশের রাজনীতিতে শক্তপোক্ত হচ্ছে মহিলাতন্ত্র। তন্ত্রে মহিলারা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শুধুমাত্র বিহার নয়, পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখলাম এই ডোল রাজনীতি। অর্থাৎ মহিলাদের খুশি করে তাদের কাছ থেকে ভোট নিয়ে আসা, কতগুলো সুবিধা দেওয়া হচ্ছে, তার পরিবর্তে মহিলারা তাদের যে কৃতজ্ঞতা সেটা প্রকাশ করছে ব্যালট বক্সে। এই যে প্রবণতা, তার মানে গণতন্ত্রে আগামী দিনে মহিলারাই নির্ধারণ করবে কারা ক্ষমতায় থাকবে। এখন আলাদা করে মহিলাদের জন্য ইস্তেহার করতে হচ্ছে সব রাজনৈতিক দলকেই। লক্ষ্মীর ভাণ্ডারে পথ দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন সেটাই মডেল। লাখ লাখ কোটি ভোটে উঠবে মহিলাদের জন্যই, কারণ দেশের রাজনীতিতে মহিলাতন্ত্রই ভবিষ্যৎ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর এই জায়গা থেকেই রাজনৈতিক বিশ্লেষক সুবন ভট্টাচার্যের মতো অনেকে মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডারই মডেল হয়ে গিয়েছে বাংলাতে। এইবার সামনের ভোটে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধির কম্পিটিশন হতে পারে তৃণমূল আর বিজেপির মধ্যে। ফ্যাক্টর তো মহিলারাই, বাংলাতে তো আরো বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার শুরু করেছিলেন সেটা যে এখন গোটা ভারতবর্ষের মডেল তা আমরা জানি। একটার পর একটা রাজ্যে বিজেপি সেটা দিয়েই সাফল্য পেয়েছে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এবার বিহারেও একেবারে কিস্তিমান। ফলে পশ্চিমবঙ্গ নির্বাচনের আগেও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ বাড়বে বলেই আমার মনে হয়। একই সঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের ভোটের ফলাফল থেকে কোনো পাঠ নিয়ে থাকেন, তাহলে মুসলিম মহিলাদের এই অ্যাসপিরেশন তার জন্য অবশ্যই আলাদা গুরুত্ব রাখবে। আপনি কি জানেন আমাদের দেশে এই মুহূর্তে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি? দেশে প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা অন্তত 20 জন বেশি, 1020। আর বছর চারেক আগেই স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে এদেশে আর লিঙ্গভেদ বলে কিছু নেই, এদেশে পুরুষের থেকে মহিলাদের সংখ্যা বেশি। আর যার প্রমাণ তো প্রতি ভোটেই আমরা পাই এবং প্রত্যেক ভোটার লিস্টেই আমরা পাই। আজ থেকে প্রায় 20 বছর আগে থেকেই দেশে পুরুষ আর মহিলার সংখ্যা সমান হতে শুরু করেছিল।
2005-06 সাল নাগাদ পুরুষ মহিলার অনুপাত ছিল একই, অর্থাৎ প্রতি 1000 পুরুষে 1000 জনই মহিলা। 2036 সাল নাগাদ ভারতের জনসংখ্যা 152 কোটি পার করতে পারে, তার মধ্যে বেশি থাকবেন মহিলারাই। এক তো মহিলা শিশুর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি পুরুষদের তুলনায় বাড়ছে মহিলাদের আয়ু। 2010 থেকে 14 সালে 70 বা তার বেশি বয়সের পুরুষদের তুলনায় একই বয়সী মহিলাদের যত বছর বেশি বাঁচার সম্ভাবনা ছিল, 2016 থেকে 20 সালের মধ্যে তা আরও বেড়ে গিয়েছে। হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার বা মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে যেখানে কন্যা সন্তানকে বাঁকা চোখে দেখা হতো, সেখানেও মহিলা সন্তান নিয়ে মানসিকতার পরিবর্তন হয়েছে অনেকটাই। সার্বিকভাবেই তাই দেশে বেড়েছে মহিলাদের সংখ্যা। একই প্রবণতা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও। বাংলায় পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি। প্রতি 1000 পুরুষে বাংলায় মহিলার সংখ্যা 1049। ভোটারের সংখ্যাও শুধু যদি দেখি, তাহলেও রাজ্যে নতুন মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের থেকেও বেশি। 2024 সালের ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে নতুন ভোটারে 5,63,521 জন যেখানে পুরুষ, রাজ্যে নতুন ভোটারেই 5,70,341 জন মহিলা। এই প্রথম রাজ্যে পুরুষ ভোটারের তুলনায় বেড়েছিল মহিলা ভোটারের সংখ্যা। ফলে সারা দেশে তো বটেই, রাজ্যেও পুরুষদের থেকে মহিলাদের সংখ্যাই বাড়ছে। এই প্রবণতায় বিশ্বে, দেশে এবং বঙ্গেও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। মহিলাদেরই আধিক্য যে ট্রেন্ড এই ভারতে, সেই ট্রেন্ড গোটা বিশ্বেই। গোটা বিশ্বের গড় হিসেব যদি করি, তাহলে প্রতি 100 জন মহিলায় 105 জন পুরুষ। হ্যাঁ, গোটা বিশ্বে পুরুষের সংখ্যা এখনো বেশি। কেউ কেউ বলেন পুরুষের সংখ্যাটা 105 নয়, 101, মানে খুব একটা বেশি নয়। সেক্ষেত্রে যদি গোদাভাবে হিসেব করি, গোটা বিশ্বে মহিলাদের থেকে ওই 4.4 কোটি পুরুষ মতো বেশি রয়েছে। এই প্রবণতায় যদি চলতে থাকে, এটা এখনকার হিসেব দিচ্ছি, তাহলে আরও 25 বছর পর 2050-এ গোটা বিশ্বেই নারী পুরুষের সংখ্যা সমান সমান হবে। আর মহিলারা গোটা বিশ্বেই পুরুষের থেকে সংখ্যায় বেশি হয়ে যেতে পারেন 2088 সাল নাগাদ, অন্তত বিশেষজ্ঞরা তাই বলেন। আর তারপর বিজ্ঞানীদের ভবিষ্যৎবাণী, পুরুষ অবলুপ্ত হয়ে গেলেও আশ্চর্যের কিছু থাকবে না। আর 60 থেকে 65 বছর পরেই বিশ্বে সংখ্যায় পুরুষকে ছাপিয়ে যাবেন মহিলারা। কারণ বিশ্বের অনেক দেশেই এখন পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি, আরও বাড়ছে। আমাদের দেশ তো আছেই, রাশিয়া, ইউক্রেন বা বাংলাদেশ, নেপালের মতো দেশেও মহিলারা সংখ্যায় পুরুষকে ছাপিয়ে গিয়েছেন। অর্থাৎ ভবিষ্যৎ মেয়েদেরই হাতে। কারণ সাম্প্রতিক এক সমীক্ষায় দাবি, আগামীতে জন্ম নেবে মেয়েরাই বেশি, ছেলেরা নয়। জেনেটিক সায়েন্সে লুকিয়ে আছে ব্যাখ্যা, যার মূল ফ্যাক্টর ক্রোমোজোম। স্তন্যপায়ী প্রাণীর লিঙ্গ নির্ধারিত হয় এক্স এবং ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে। মহিলাদের ক্ষেত্রে 2টি এক্স ক্রোমোজোম থাকে, পুরুষদের ক্ষেত্রে থাকে একটি এক্স এবং একটি ওয়াই। অর্থাৎ মহিলারা এক্স এক্স ক্রোমোজোমের এবং পুরুষরা এক্স ওয়াই। এই ওয়াই ক্রোমোজোমের সংখ্যাই কমে আসছে। কিন্তু কেন? বিশেষজ্ঞদের মত, পুরুষ ভ্রূণ তৈরিতে কাজে লাগে ওয়াই ক্রোমোজোমের অন্তত 55টি জিন। ওয়াই ক্রোমোজোম ইতিমধ্যেই প্রচুর সক্রিয় জিন হারিয়েছে। আর 1 কোটি বছর পর ওয়াই ক্রোমোজোমের সবকটি জিনই হারিয়ে যাবে। অর্থাৎ বর্তমান পুরুষ প্রজাতিটিরই বিলুপ্তির সম্ভাবনা। ওয়াই ক্রোমোজোম অশক্ত, দুর্বল, জাঙ্ক ডিএনএ দিয়ে তৈরি। ওয়াই ক্রোমোজোম নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে না। ফলে ভবিষ্যতে এক্স তন্ত্রই ভবিষ্যৎ, মহিলাতন্ত্র। তারই ইঙ্গিত মিলছে জনসংখ্যায়, যেখানে বছর বছর মহিলাদের সংখ্যা বাড়লেও পুরুষদের সংখ্যা কমতির দিকে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। যদিও ডাক্তার দীপাঞ্জনা দত্তের মতো জিন বিশেষজ্ঞরা এই সব মানতে নারাজ। তার মতে মানুষের ক্ষেত্রে এটা অন্তত মিথ।
কিছু স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে এটা হয়তো হয়ে থাকতে পারে, কিন্তু মানুষের ক্ষেত্রে এমনটা নয় বলে তার দাবি। এরকম নয় যে মেলস আর বিকামিং এক্সটিংক্ট, ইট ইজ যে হয়তো দের ইজ সাম রিডান্ডেন্সি, মানে জিনের মধ্যে কিছু রিডান্ডেন্সি থাকে, যেখানে কিছু জিন হওয়া বন্ধ হয়ে যায়, অন্য নতুন জিন হয়, তো সেই রকম পদ্ধতি হচ্ছে। কিন্তু মানুষের মধ্যে কিন্তু এরকম কিছু এখন অবধি দেখা যায়নি। আর এটা প্রায় 25 বিলিয়ন বছর হয়ে গেছে এখন, যেখানে আমাদের মধ্যে কোনো ওয়াই ক্রোমোজোমের মানে সাইজে বা জিনে বা কোনোতে কিছু পরিবর্তন নেই। সুতরাং মোস্টলি এটা স্টেবল। যদিও মহিলাদের সংখ্যা পুরুষের তুলনায় বাড়ছে কেন, সে সদুত্তর কিন্তু আমরা ডাক্তারবাবুর কাছ থেকে পাইনি। আসলে 2003 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির হিউম্যান জেনেটিক্সের অধ্যাপক ব্রায়ান সাইকসের একটা বই ছিল, অ্যাডামস কার্স, আ ফিউচার উইদাউট মেন। এই বইতেই তিনি ওয়াই ক্রোমোজোম বিলুপ্তির একটা ব্যাখ্যা দেন, এবং সত্যি তো তাই। ভোটার সংখ্যার পরিসংখ্যান তো শুরুতেই দিলাম। আমাদের আশেপাশে অন্তত বন্ধুবান্ধব পরিচিতদের মেয়ে হওয়ার সংখ্যা কিন্তু আগের থেকে অনেকটাই বেড়েছে, এবং তাতে তারা যে অখুশি তেমনটাও নয়, বরং এখন তো অনেকেই বলেন আমার একটা মেয়ে চাই। এই চাওয়াতেই কিন্তু চাকা ঘুরছে, চাকা ঘুরছে সমাজের, চাকা ঘুরছে রাজনীতিরও। নতুন করে জন্ম নিচ্ছে মহিলাতন্ত্রের। আর বিহার ভোট দিয়ে যখন শুরু করেছিলাম, একটু বিহার ভোটেই আবার আসি। এই মহিলাদের ভোট অন্তত বিশেষজ্ঞরা মনে করছেন যে গিয়েছে এনডিএ শিবিরের দিকে, নীতিশ কুমারের দিকে, আর সেই জায়গা থেকে একেবারে তিনে নেমে গেল তেজস্বীর আরজেডি। বিহারের ভোটে কংগ্রেসের হালও শোচনীয়। মহাগঠবন্ধন অবশ্য কিছুটা ভালো ফল করেছে, সিপিআইএম-এর লিবারেশন রেকর্ড ভোটে জিতে ক্ষমতায় আসছে এনডিএ জোটে বৃহত্তম দল হিসেবে বিজেপি উঠে আসছে। গতবার যেখানে তেজস্বী 75টি আসন পেয়েছিল, সেবারে তেজস্বী এখন থেকে মাত্র 26টি আসনে এগিয়ে, এবং ভীষণ কঠিন লড়াই লড়তে হচ্ছে তেজস্বীকে তার আসন ধরে রাখার জন্য। আর এই সমস্ত বিষয় নিয়ে বিজেপির সুকান্ত মজুমদার কি বলেছেন একবার শোনাই আপনার। অপ্রাসঙ্গিক হবে এটাই তো স্বাভাবিক। কংগ্রেস জাতীয়তাবাদী দল ছিল, এখন সেই রাহুল গান্ধীর টিমে কারা? জেএনইউর পাস আউট যারা বামপন্থী, যারা ডেজিগনেটেড বামপন্থী, তারা হচ্ছে তার সলাহকার নাকি বলে ওদের। কেন মানুষ কংগ্রেসের সাথে থাকবে? এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব, সেই নেতৃত্বের সামনে দাঁড়ানোর মতো আর কেউ নেই, কংগ্রেসে কেউ নেই। কংগ্রেস এখন ঝাঁপ বন্ধ করে দেওয়া উচিত, আবার 50 বছর পর আবার কংগ্রেস শুরু করা উচিত। আর এই জায়গায় দাঁড়িয়ে পাল্টা বক্তব্য শুনি, কুণাল ঘোষ এবং বৃন্দা কারাট কি বলছেন শুনুন। বিহারে বিজেপিকে মোকাবিলার দায়িত্বে যারা ছিলেন, তাদের মধ্যে অন্যতম কংগ্রেস, তারা ব্যর্থ হয়েছেন বারবার দায়িত্ব পালনে। সারা দেশে যেখানে যেখানে কংগ্রেসের মূল দায়িত্ব বিজেপিকে প্রতিহত করার, তার কার্যত অধিকাংশ জায়গাতেই কংগ্রেস ব্যর্থ এবং বিজেপি লাভ পেয়েছে। আর অন্যদিকে বিজেপির সমস্ত দৌড়ঝাঁপ থমকে গেছে বাংলার সীমান্তে এসে, কারণ এখানে রয়েছেন বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়। Nobody expected the sweep of this victory, and it is totally unexpected, and it is also very odd. मतलब 78 years এ আমাদের ইন্ডিপেন্ডেন্সের পর যত নির্বাচন হয়েছে, এইরকম বিহারের রেজাল্ট, এটা সত্যি আমাদের সবার জন্য একটা খুব অবাক হয়। বিরোধীরা অবাক বনে যাচ্ছে, কিন্তু তেড়ে ফুরে ময়দানে নামছে গেরুয়া শিবির। বিহারের রেজাল্টের পরে ফের বিস্ফোরক শুভেন্দু। 21-এ পশ্চিমবঙ্গে বিজেপি জিতেছিল, এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা। তার দাবি, সরকার আর প্রশাসনকে কাজে লাগিয়ে ভোটের ফলকে প্রভাবিত করা হয়েছিল। ভোট যদি ঠিকঠাক হতো, তৃণমূল নামক দল রাজ্যে থাকে না, এমনটাই বিরোধী দলনেতার দাবি। বাংলায় 21-এই বিজেপি জিতেছে। লুট, সন্ত্রাস, গণনা কেন্দ্রে কারচুপি, এসব করে নির্বাচনী ফলকে প্রভাবিত করা হয়েছে।
এখানে স্বচ্ছ নির্বাচন হলে কোনোদিনই তৃণমূল নামক আবর্জনা থাকতে পারে না। আপনারা আলটিমেটলি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকেই ফলো করেছে, বিহার তাই জিতেছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব কোনো উন্নয়নের মডেল নেই। তৃণমূলের যদি ক্ষমতা থাকে, আমি চ্যালেঞ্জ করছি, যদি ক্ষমতা থাকে, ওরা কবে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিল আর লাডলি বেহানা ইনসেপশন কবে থেকে হয়েছিল, দুটো ডেট এবং সাল একবার দেখিয়ে দিতে ইন্টারনেট থেকে। বিহারের বিজেপির জয় সেটা কি বাংলার বিজেপিকে বাড়তি অক্সিজেন দিল? যে কোনো রাজ্যের জয় আমাদেরকে বাড়তি অক্সিজেন দেয়। বিহার যেহেতু আমাদের একদম প্রতিবেশী রাজ্য, স্বাভাবিকভাবে হাওয়াটা জোরে আসবে, সাইক্লোনটা জোরে আসবে, ধাক্কাটা বেশি জোরে হবে এখানে। ঘুরে ফিরে সেই লাডলি বেহানা, লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত তরজা উঠে আসছে এবং সেই মহিলা ভোটারের ফ্যাক্টর উঠে আসছে এবং এটা কিন্তু ফ্যাক্টর হবে বাংলার ক্ষেত্রে। সেদিকে পাখির চোখ করছে বিজেপি, লক্ষ্মীর ভাণ্ডারে কম্পিটিশন বাড়বে। আর এই বিজেপি, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের পাল্টা কুণাল ঘোষের কি বক্তব্য শোনাই। বাংলার মানুষ সুখে শান্তিতে একটা রাজনৈতিক স্থিতিশীল জায়গায় রয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভরসা। ফলে এখান থেকে বাংলার মানুষ একদিকে উন্নয়ন পাচ্ছেন, অন্যদিকে দেখছেন বিজেপি কিভাবে বঞ্চিত করছে, প্রতিহিংসার রাজনীতি করছে, এজেন্সির রাজনীতি করছে, বাংলা ভাষাকে অপমান করছে, পরিযায়ীদের বিপদে ফেলছে, বাংলাদেশি বলে ভারতীয় নাগরিককে বাংলাদেশে জেলে পাঠিয়ে দিচ্ছে। ফলে এই বিজেপির কোনো স্থান বাংলার মাটিতে এবার হবে না। আর এর মধ্যে বিরোধী শিবিরে একচাকচি শুরু হয়েছে। লোকসভাতে রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন কুণাল ঘোষ। বিহার ভোটের পর একেবারে সরাসরি রাহুল গান্ধীকে নিশানা করেছেন তিনি। রাহুল গান্ধী বিরোধী দলনেতার দায়িত্ব পালনে ব্যর্থ, লোকসভায় সেই দায়িত্ব পালন করে দেবেন অভিষেক, এমনটাই কুণাল ঘোষের দাবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূলের লোকসভার দলনেতা শুধু নন, আজকের ভোটের পর লোকসভায় দাঁড়িয়ে দেখবেন অলিখিত বিরোধী দলনেতাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্বটা পালন করে দেবেন। কংগ্রেস আর রাহুল গান্ধী সেটা করতে পারছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।